কেন্দ্রের সঙ্গে ৩৫% ডিএর ফারাক নিয়ে রাজ্যকে খোঁচা শুভেন্দু অধিকারীর। বিধানসভায় দাঁড়িয়ে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বললেন ধারের বোঝা কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মহার্ঘ ভাতা। তৃণমূল ক্ষমতায় আসার পর ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা খরচ। আন্দোলনে উস্কানি না দিয়ে কৃতিত্ব দিন, জবাব মমতার। যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করে, তাদের মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সিপিএম আমলে কত পর্যন্ত ডিএ হয়েছিল? 35%। 2011 সাল থেকে আজ অব্দি আমাদের সরকার ডিএ বাবদ প্রায় 25-26 বেড়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা। ৭৫,০০০ কোটি দেনা শোধ করে, গ্রামীণ আবাসের টাকা না পেয়ে, 100 দিনের কাজের টাকা না পেয়ে, বাংলার টাকা না পেয়ে, বাংলার বাড়ির টাকা না পেয়ে, গ্রামীণ রাস্তার টাকা না পেয়ে কি করে করছি একবারও জিজ্ঞেস করবেন না? ক্রেডিট দেওয়া হচ্ছে উচিত। যে এখনো 35% ডিএ বাকি, 7th পে কমিশন হয়নি। এটাতে 4%-এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারীর ডিএ বাকি, 35%। 7th পে কমিশন হয়নি, সব রাজ্যে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন করেছে। পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে। এই চামচামি বেশি দিন চলবে না। তহবিলের অর্থ ফেরত নিয়ে ফের তলব আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। বিধাননগর কমিশনারেট টালা থানায় তলবকে ঘিরে পুলিশ হেনস্থার অভিযোগ আন্দোলনকারীদের। তিলোত্তমা কাণ্ডে আন্দোলন থামাতেই বারবার তলব, এমনটাই দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন সৌরভ। দীপ, দেখো, WBJDF এর বিরুদ্ধে যে অভিযোগ বারবার করা হচ্ছে যে তিলোত্তমা আন্দোলনের সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই অর্থ নয়ছয় করা হয়েছে, সেই অভিযোগকে সামনে রেখে সাম্প্রতিককালে আরো একটি ডেভেলপমেন্ট হয়েছে। তুমি জানো, এর আগেও বিধাননগর কমিশনারেটে তাদেরকে তলব করা হয়েছিল। সম্প্রতি তালা থানা এবং বিধাননগর কমিশনারেটের অন্তর্গত থানায় তাদেরকে আবার তলব করা হয়েছে। এবং একই সঙ্গে WBJDF এর যে ওয়েবসাইট একটি তৈরি করা হয়েছিল এবং সেই ওয়েবসাইট এখন অর্থ নয়ছয়ের অভিযোগ যখন সামনে এসছে তখন সেই ওয়েবসাইট মুছে ফেলা হয়েছে, এমনটাও অভিযোগ করা হচ্ছে শাসক দলের তরফে। WBJDF এর তরফে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথম দিন থেকে এই ওয়েবসাইটটি সক্রিয় ছিল না, এই ওয়েবসাইট তৈরির কাজ চলছে এবং যে টাকা নয়ছয়ের অভিযোগ করা হচ্ছে সেই বিষয়টিও হিসাব প্রকাশ্যে আনার জন্য তারা সেই বিষয়টি নিয়ে তৎপর হচ্ছেন। তাদের কিছু পরিকল্পনাও রয়েছে, সেই টাকা কিভাবে খরচ করা হবে সেই বিষয়গুলি নিয়ে। তাদের বক্তব্য আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য এবং আন্দোলন যে এখনো সচল রয়েছে সেই আন্দোলনকে থামানোর জন্য বারবার এই ধরনের পুলিশি হেনস্থা। বুঝতে পেরেছি সৌরভ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারী অনিকেত মাহাতো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিকেত, পুলিশি হেনস্থার অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, একদমই ঠিক। যে যেখানে দেখা যাচ্ছে যে দিনের পর দিন, মানে আজকে হয়তো বিধাননগর থানা থেকে ডাকছে, কালকে টালা থানা থেকে ডাকছে, কিসের ভিত্তিতে? একটা জেনারেল ডায়েরির ভিত্তিতে। তাও যখন ডাকা হচ্ছে সেখানে কোনো সুনির্দিষ্ট কমপ্লেন, কি অভিযোগে ডাকা হচ্ছে সেরকম কোনো ওই কমপ্লেন কপিতে কিছুই লেখা থাকছে না। তাহলে দেখা যাচ্ছে যে একজনকে যদি প্রতিদিন বা একদিন ছাড়া ছাড়া 2-3টে থানা থেকে কলকাতার মধ্যে ডাকতে থাকে, তাহলে পুলিশি হেনস্থা ছাড়া আর কি বলবো? তো স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে আমাদের পুলিশি হেনস্থার আমরা অভিযোগ করেছি। এবং এটা শুধু তো একজন নয়, দেখা যাচ্ছে যে 7-8জন চিকিৎসক যারা সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং আন্দোলনে অ্যাক্টিভলি তারা পার্টিসিপেট করেছে, তাদেরকেই ধরে ধরে ডাকা হচ্ছে। এর পাশাপাশি অনেকে আরেকটা জিনিস জানতে চাইবো, আপনাদের ওয়েবসাইট মানে WBJDF এর ওয়েবসাইট নিয়েও তো একটা অভিযোগ আসছে। হ্যাঁ, অভিযোগ একবারই ভিত্তি। কেন বলছি? যে আমরা তো ওয়েবসাইট কোনোদিন শুরুই করিনি, শুরু হলে তো বন্ধের প্রশ্ন। তাহলে কি হচ্ছিল যে
যে আমরা ওয়েবসাইট তৈরি করার কাজ চলছে, তাহলে যে মুহূর্তে ওয়েবসাইট তৈরি হওয়ার কাজ শুরু হচ্ছে, যে সময় লাইভে থাকা হয়, তাহলে দেখা যাচ্ছে সেই সময় ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়া যায়। আমরা নিজেরা কাজ করছি, কাজ করতে গিয়ে আমরা ওপেন করি, কাজ যখন হয় না, আমরা ডিউটিতে থাকি বা কাজে থাকি, তখন সেটা বন্ধ থাকে। তাহলে ওয়েবসাইটটা আমরা এখন শুরুই করি। তাহলে হঠাৎ করে একটা গুজব ছড়িয়ে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য একটা সচেষ্ট প্রয়াস শাসক দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে। বারবার তারা এই পুলিশি হেনস্থার মাধ্যমে করছে, এই ওয়েবসাইটকে একটা বিভ্রান্তি ছড়িয়ে সেটাকে নিয়ে একটা কালিমালিপ্ত করার প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা কালকে একটা প্রেস বিবৃতি দিয়েও এই পুরো ঘটনা পরিষ্কার আমাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড আমরা রেখেছি। বেশ, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, হাওড়ার আমতার নতুন রাস্তায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। রাত 12টা নাগাদ আগুন লাগে। আগুন নেভানোর কাজে দমকলের 6টি ইঞ্জিন, দেখতে পাচ্ছেন সেই ছবি। হাওড়ার আমতার নতুন রাস্তায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত 12টা নাগাদ আগুন লাগে। আগুন নেভানোর কাজে দমকলের 6টি ইঞ্জিন। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়া এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প তৈরি হওয়ায় এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার খামখেয়ালিপনা, শীতের ইনিংস ঠিক করে কাটতে না কাটতেই বেড়েছে তাপমাত্রার পারদ। আর এবার বৃষ্টি। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে ঘন কুয়াশা থাকবে, তারপর পরিষ্কার আকাশ, তারপরে সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাত হবে। তবে উপকূলবর্তী এলাকাগুলো যেগুলো রয়েছে, যেমন পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে বেলা বাড়লেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিন্তু সেভাবে কমবে না। এই বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে, তার পরিমাণ কম হবে এবং হালকা থেকে মাঝারি হবে। আগামী 24 ঘন্টার জন্য এরকমই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। পরে খবরে নজর রাখি, এবছর উৎপাদন ভালো হলেও আলু নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা। বিঘে প্রতি আলু চাষে খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। এখন মাঠ থেকে আলু বিক্রি করে কৃষকরা পাচ্ছেন 20 থেকে 25 হাজার টাকা। চাহিদা বেশি না হওয়ায় মুখ ফিরিয়েছেন ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনায় মাঠেই আলু পড়ে রয়েছে, তার উপর রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ফলে চরম দুশ্চিন্তায় আলু চাষিরা। বর্তমানে চন্দ্রকোনায় মাঠ থেকে উঠতে শুরু করেছে পোখরাজ আলু, কিন্তু মাঠের আলু মাঠেই পড়ে থাকছে। আলু কেনায় অনীহা ব্যবসায়ীদের, এমনটাই দাবি কৃষকদের। ভিন রাজ্যে আলু রফতানিতে সরকারের বিধিনিষেধের জেরে হিমঘরে এখনও মজুদ রয়েছে পুরনো আলু। নতুন আলু কেনায় অনীহা ব্যবসায়ীদের। আলু ব্যবসায়ী এবং কৃষকদের দাবি, যদি রাজ্য সরকার এবছর ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি না করত, তাহলে হয়তো তাদের এই দিনটা দেখতে হতো না।